নাটক পরীর ডাক, রচনা এবং নির্দেশনা মধুছন্দা ভট্টাচার্য। অংশগ্রহণে অর্জুনের ভূমিকায় আমি অর্ণব মুখার্জি এবং শিরিনের ভূমিকায় মধুছন্দা ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় শ্রী সোমেশনাথ মহাশয়। শুরু করছি নাটক পরীর ডাক। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার কানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরেই তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আরে অর্জুন, হঠাৎ কে মনে করে এই অধমের বাড়িতে আগমন? আরে অর্জুন, কি হঠাৎ মনে করে এই অধমের বাড়িতে? কাজকর্ম ভালো চলছে তো? মাসিমা মেসোমশাই কেমন আছেন রে? আর শিরিন, শিরিন, তোমার পরিবর্তন হয়ে গেল। একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর কি করে দেবো বলতো? আমার তো আর রাবণের মতো 10টা মাথা বা মুখ নেই। তাই তো। হ্যাঁ, আরে আচ্ছা শোন, ভেতরে আসতে দিবি তো নাকি? আরে আরে, আয় আয় আয়, বস বস বস। কতদিন পরে তোর সাথে দেখা হলো বলতো? প্রায় 14 বছর হবে। তোর কি হলো বলতো? হঠাৎ হঠাৎ এত উদাসীন হয়ে গেলি কেন রে? অনেক কথা মনের মধ্যে ভিড় করছে। থাক থাক ওসব কথা। কি খাবি বল? চা খাবি নাকি কফি? অনেক বছর আগে দেখা। অর্জুন কফি খেতে খুব ভালোবাসতো। আশা করি বেশ একই আছে। আচ্ছা, এক কাজ কর, খুব কড়া করে একটা দুধ কফি বানাতো। কফি খেতে খেতে এতদিনের না বলা কথাগুলো শুনতে হবে কি? কফি এসে গেছে, কফি এসে গেছে। চল 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 অর্জুন, বারান্দায় গিয়ে বসি। হ্যাঁ, হ্যাঁ। কফি খেতে খেতে কথা হবে। হ্যাঁ, চল চল। আমার এই 3 তলার ফ্ল্যাটের দক্ষিণের এই বারান্দাটা, এই ব্যালকনিটা আমার খুব প্রিয়। পূর্ণিমার গোল চাঁদ এবং অমাবস্যার অন্ধকার আকাশ, দুজনের সাথে আমার খুব বন্ধুত্ব। দেখ, যে কথাটা তোকে আমার সবার আগে জিজ্ঞেস করা উচিত ছিল, সেটাই করা হলো না। তুই আমার হদিশ পেলি কি করে রে? বন্ধু, বিখ্যাত লেখিকার হদিশ পাওয়া তো খুব কঠিন। বিশেষ করে এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে গুগল সার্চ করেই পেয়ে গেলাম তোকে। বুঝলাম বন্ধু, বুঝলাম। শিরিন, শিরিন, আগে তোর কথা শুনবো। আমাদের শেষ দেখা হয়েছিল সেই নৈনিতালে। আমি বোধহয় কলেজের সহকারীদের সাথে কি একটা কাজে গিয়েছিলাম। যে হোটেলে উঠেছিলাম, আরে হ্যাঁ, যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের রিসেপশনের কোনার দিকের একটা সোফায় তুই যেন কেমন আত্মা বসেছিলি। তোকে তোকে ওখানে ওইভাবে দেখবো আমি ভাবতেই পারি। উচ্ছ্বসিত হয়ে তোর সামনের খালি সোফায় বসে পড়লাম। জিজ্ঞাসা করলাম, শিরে
কলিগদের সঙ্গে কি যেন একটা কাজে এসেছিস, কিন্তু কিন্তু আমার মনে হলো না, তুই আমাকে দেখে তেমন উচ্ছ্বাস প্রকাশ করবি না। অর্জুন, তোকে সেদিন আমি মিথ্যে বলেছিলাম রে। আমি একা গিয়েছিলাম, কারণ আমি সেদিন তোকে জানাতে চাইনি কেন আমি ওখানে গিয়েছিলাম। আজকে বলতে পারবি নাকি আজও? আজও তো কোনো অসুবিধে আছে? না রে, আজ আর কোনো অসুবিধে নেই, কারণ আজ আমি মুক্ত, কোনো পিছুটা নেই রে আমার অর্জুন। শিরিন, শিরিন, আগে আমার কথা বলি। তুই পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলি, কিন্তু সবার সাথে তুই সমানভাবে মেলামেশাও করতিস, সবাই তোকে খুব পছন্দও করত। কিন্তু কিন্তু তোর সম্পর্কে আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ছিল রে। হয়তো হয়তো কোনোদিন প্রকাশ করতে পারিনি, কিন্তু তুই বরাবরই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। হ্যাঁ, যদিও এখনো তাই আছিস। একসঙ্গে টিফিন খাওয়া, ঘুরতে যাওয়া। হঠাৎ হঠাৎ একদিন ব্রেক টাইমে দেখলাম তুই ক্লাসে একা একা বসে আছিস, একদম একদম চুপচাপ। কাছে আমি জিজ্ঞাসা করলাম, শিরিন, কি হয়েছে তোর? তুই কিছুক্ষণ কথা বললি না, চুপ করে রইলি। মনে আছে রে? তারপর বললি তোর বাবা দিল্লি ট্রান্সফার হয়ে গেছে, তুইও দিল্লি চলে যাবি। সেদিন সেদিন মনে মনে খুব খুব কষ্ট হচ্ছিল রে। আমার রে, কিন্তু কিন্তু কিচ্ছু করার ছিল না সেদিন। তুই চলে গেলি। বিশ্বাস কর, আমার আর কোনো কিছু ভালো লাগতো না। আমার খেলতে ইচ্ছে করতো না, কারোর সাথে বের হতে ইচ্ছে করতো না। যাই হোক আইএসসি পরীক্ষা দিলাম এবং এবং ভালো রেজাল্টও করলাম, বুঝলি। কলকাতার একটা নামী কলেজে চান্সও পেয়ে গেলাম। বাবা মায়ের ইচ্ছে ছিল আমি সায়েন্স নিয়ে পড়ি, কিন্তু আমি আর্টস দিলাম। কম্পারেটিভ লিটারেচার মাস্টার কমপ্লিট করলাম, খুব ভালো রেজাল্ট করলাম। বিদেশের কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম সে সময়। ইউকে ইউনিভার্সিটিতে পিএইচডি করলাম, বাহ, দেশে ফিরলাম এবং পুনের একটি কলেজে চাকরিও পেলাম। দারুণ। এখনো যদিও সেখানেই আছি, বুঝলি, ছাত্রছাত্রীদের নিয়ে ব্যাস এই চলে যাচ্ছে। শিরিন, আমি কি শুধু নিজের কথাই বলবো নাকি এবার তোর কথা বল? আমার কথা শুনে কি হবে? তুই এসেছিস, খুব ভালো লাগছে। আমি কোনো বন্ধুর সাথে যোগাযোগ রাখি না। যাক, কি খাবি বলতো? চাইনিজ নাকি আমার হাতের মাছের ঝোল ভাত? শিরিন, অবশ্যই তোর হাতে রান্নাই খাবো, কিন্তু শিরিন, তুই আমাকে এগিয়ে যাচ্ছিস। তোর কথা বলবি না তোর বেস্ট ফ্রেন্ড? কষ্ট পাবি রে অর্জুন, তুই কষ্ট পাবি। না, তুই বল। বাবার সঙ্গে দিল্লি এলাম, এখানকার নামি স্কুলে ভর্তি হলাম। প্রথম ভালো লাগতো না রে, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম, বলতে পারিস মানিয়ে নিলাম। তুই তো জানিস আমার 1 বছর বয়সে মা মারা গেছেন। বাবা আমাকে কখনোই মায়ের অভাব
বুঝতে দেননি। বাবা আর বিয়ে করলেন না আমার কথা ভেবে। যদি আমি মানাতে না পারি, যাই হোক, আমি আইএসসিতে ভালো রেজাল্ট করলাম, দিল্লি থেকে কলেজ ইউনিভার্সিটি শেষ করলাম। বাবা রিটায়ার করলেন, আমি নৈনিতালে একটা কনভেন্ট স্কুলে চাকরি পেলাম। আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি জানিস। স্কুলটা ছিল রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল স্কুল। বাবা দিল্লির বাড়িতে রয়ে গেলেন, আমি ছুটিতে বাড়ি যাই। এভাবেই চলছিল, ভালোই চলছিল রে। আমার লেখালেখির কাজও চলছে। নৈনিতালে থাকাকালীন একটি ছেলের সাথে আলাপ হলো হঠাৎ কফি শপে। পেশায় ফটোগ্রাফার, খুব মার্জিত চেহারা, ভালোবেসে ফেললাম। ছেলেটি একদিন প্রপোজ করলো, নাম দিগন্ত। আমরা ঠিক করলাম বিয়ে করব। বাবাকে জানালাম, বাবা খুব খুশি। দিল্লির বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রেশন করলাম। কয়েকদিন দিল্লিতে বাবার সাথে কাটিয়ে নৈনিতালে ফিরে গেলাম। নৈনিতালে দিগন্তর একটা বাড়ি ছিল, সেখানেই আমরা সংসার পাতলাম। কিন্তু আমার রেসিডেন্সিয়াল স্কুল, আমাদের স্কুলে থাকতে হয়। শনি রবি বাড়ি যাই। স্বপ্নের মতো দিনগুলো কাটছিল রে। এর মধ্যে আমি কনসিভ করলাম। দিগন্তর উচ্ছ্বাস লাগামহীন। যাই হোক, আমাদের বেবি পৃথিবীর আলো দেখলো, ফুটফুটে এক পরি যেন। বাবা দিল্লি থেকে চলে এলেন। এর মধ্যে আমি স্কুলের চাকরি ছাড়া ভাবনা চিন্তা করছি। স্কুলে ফাদারকে বললাম, ফাদার বললেন লিভ নিতে, চাকরি ছাড়তে বারণ করলেন। জানিস, মেয়ের নাম রাখলাম পরি। খুশিতে দিন কাটছে, কিন্তু খুশি বিষাদে পরিণত হলো রে। ডাক্তার বললেন পরি কোনো দিন কথা বলতে পারবে না। সেদিন বাড়ি ফিরে বজ্রাহতের মতো বসেছিলাম। দিগন্ত কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। ধীরে ধীরে দিগন্তের পরিবর্তন চোখে পড়ছে। মেয়ের কাছে আসে না, অনেক রাত করে বাড়ি ফেরে। আমার সাথে ভালোভাবে কথা বলে না রে। আমাকে দোষারোপ করতে শুরু করলো আমার শারীরিক ত্রুটির জন্য নাকি পরীর এই অবস্থা। কোনো কথা বললাম না। একদিন খাবার টেবিলে বসে একটা ফর্ম দিয়ে বলল সই করে দিতে। দেখলাম ডিভোর্স পেপার। কোনো কথা বললাম না, ওকে মুক্ত করে দিলাম। পরীর খরচ দিতে চেয়েছিল, নিইনি। দিগন্তের বাড়ি ছেড়ে একটা ছোট বাড়ি ভাড়া নিলাম। পরীর তখন 3 বছর বয়স। স্কুলে জয়েন করেছি, কিন্তু রেসিডেন্সিয়াল টিচার হিসেবে নয়, মর্নিং স্কুলে পড়াচ্ছি 7 AM to 1 PM। এভাবে চলছিল। একজন মহিলাকে 24 আওয়ার্সের জন্য রেখেছিলাম পরীর দেখাশোনার জন্য। জানিস, সেদিনটা খুব ঠান্ডা পড়েছিল, ডিসেম্বর মাস। আমি বাড়িতেই ছিলাম। পরী ঘুম থেকে উঠে আমাকে আনন্দে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ওর গায়ে হাত দিয়ে দেখি জোরে গা পুড়ে যাচ্ছে। মেয়ের সেদিকে খেয়ালই নেই, আমাকে 2 হাতে জড়িয়ে আছে, চোখে জল। ডাক্তারকে ফোন করলাম, ওষুধ বলে দিলেন। সেদিন শুক্রবার ছিল। আমি পরীকে বিছানায় শুয়ে কপালে জল পটে দিচ্ছিলাম। হঠাৎ আমার হাতটা জড়িয়ে ধরে পরী মা বলল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। অর্জুন, আনন্দে ওকে জড়িয়ে ধরলাম।
ডাক্তার বললেন নিউমোনিয়া। বাঁচানো গেল না রে, বাঁচানো গেল না। সেজন্যই হয়তো একবার মা ডেকেছিল। দিগন্তকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম, হোটেলে ডেকেছিলাম খবরটা দেবার জন্য। সরি অর্জুন, সেদিন আমার কথা বলার শক্তি বা ইচ্ছে কিছু ছিল না রে। আত্মচাকে খবর দিয়ে তার বাবাকে খবরটা দিচ্ছি, একেই কি বলে ট্র্যাজেডি অর্জুন। কলকাতায় ফিরে এলেন তুমি। পুরী চলে যাবার পর কিছুদিনের মধ্যে বাবা মারা গেলেন। দিল্লির বাড়িতে ছিলাম কিছুদিন, ভালো লাগলো না রে। বাড়ি বিক্রি করে যে টাকা পেলাম তাতেই কলকাতায় ফ্ল্যাটটা কিনলাম। যতই হোক শিকড়ের টান তো। দিগন্ত যোগাযোগ করেনি তোর সঙ্গে? করেছিল সারাদিনে। লেখাকে প্রফেশন করলাম। বেশ আছি অর্জুন, বেশ আছি। শিরিন একটা কথা বলবো তোকে। বল। আমাকে বন্ধু হিসেবে পাশে থাকতে দিচ্ছি, যেখানে থাকবে না চাওয়া পাওয়া, জীবনের কোনো হিসেব নিকেশ। তুই শারীরিক ভাবে না থেকেও সব সময় আমার কাছে আছিস রে অর্জুন, সব সময় আমার কাছে আছিস। তোর হাত আজ আমি আমার হাতে নিয়ে আজীবন আমার হাতের মধ্যে রাখবো বন্ধু। হাতের মধ্যে রাখবো। পথ বেঁধে দিল মন্থনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষে ধুলারে দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নমস্কার।